আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। আপনার যে staff? দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন, কে ছিল প্রদীপ কে বড়ুয়া? নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসিলেন আপনি না। রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি বলেন? কেউ কাটেনি। ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছেন? আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা wait করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা wait করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই জীবিকা তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। কে বলেছে রিস্ক নিতে স্যার? রিস্ক নিতে কে বলেছে স্যার? না, না, উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। এই সবটাই কি হয় আপনাকে দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা হলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি। বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব, বেয়াদব রেঞ্জার, বেয়াদব, এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার, বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, কখনো বুঝবেন। আর এই এলাকা নিয়ে সিএম ধরে বেয়াদব জানোয়ার, আপনার আয়ু এখানে বেশি দিন আর নয়, 7 থেকে 8 দিন। ম্যাডাম সবাইকে নিয়ে চলুন, না হলে মুশকিল হবে। এরকম হুমকি একেবারে প্রকাশ্য দিবালোকে এত মানুষের সামনে এই হুমকি আমরা দিচ্ছি না। রাজ্যের কারামন্ত্রী, যদিও তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু ভাঙবো তবু মচকাবো না। রাজ্যের কারামন্ত্রীর গলায়, তার মুখে রাজ্যেরই একজন বন আধিকারিক, একজন ফরেস্ট রেঞ্জার, তার বিরুদ্ধে এহেন মন্তব্য। ভাবতে পারছেন আপনারা? না, দল মেনে নেয়নি যদিও, কিন্তু কারামন্ত্রীর এই আস্পর্ধা, এই ভূমিকা কেন? কেন এই গালিগালাজ অশ্লীল মন্তব্য? একজন বন আধিকারিক, তিনি তার ডিউটি করতে গেছেন, সেখানে যদি কোনো সমস্যা থাকে তিনি মন্ত্রী হিসেবে অন্যভাবে পুরো বিষয়টিকে ট্যাকেল করতে পারতেন। যদিও বন আধিকারিক, ওই মহিলা অফিসার, তিনি কিন্তু তার ডিউটি করেছেন, অস্থায়ী দোকান নতুন করে গজাতে দেননি। তার জন্যই কি এত রাগ? কেন? যদিও অখিলগিরির মন্তব্য, বহু পরিবার এর উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য তিনি কথা বলেছেন, কিন্তু এই ভাষা, এই ভঙ্গিমা একজন রাজ্যের মন্ত্রীর কাছে, একজন জনপ্রতিনিধির কাছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? যারা এখন রাজনীতিতে একেবারে নতুনভাবে আসার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে, তাদের কাছে আইডিয়াল কারা? এই মুখের ভাষা, এটা কি মেনে নেওয়া যায়? না, যায় না, দল মানেনি। ইতিমধ্যেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কড়া নির্দেশ দিয়েছিলেন যে তাকে ইস্তফা দিতে হবে, তিনি দিয়েছেন, কিন্তু তিনি তো অখিলগিরি, রাষ্ট্রপতি সম্পর্কেও বিতর্কিত মন্তব্য তিনি করতে ছাড়েননি, যার জন্য খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছিল একেবারে সকলের সামনে অখিলগিরির হয়ে। হ্যাঁ, সেই অখিলগিরির একজন সরকারি আধিকারিক, বন আধিকারিক, মহিলা আধিকারিক, যিনি তার কাজটা করছেন, তার বিরুদ্ধে গালি গালাজ হুমকি থেকে কি না দিলেন। যদিও আমরা দেখলাম যে বনমন্ত্রী তিনি পুরো বিষয়টিকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন, বীরবাহা হাঁসদা, এবং অবশ্যই কুণাল ঘোষ তিনি ফোন করে কথা বলেছেন,
যদিও ওই মহিলা ফরেস্ট অফিসার তিনি কিন্তু তার দাপটে রয়েছেন, তিনিও বলছেন এটা দলের বিষয়, কে কাকে সাসপেন্ড করবে কি হবে, আমি আমার কাজ করেছি, আগামী দিনেও কাজ করব। একেবারে সিনা চওড়া করে এরকম মহিলা অফিসারই তো আমাদের প্রয়োজন, এরকম অফিসারই তো প্রয়োজন যেখানে দিনের পর দিন গাছ কাটা হচ্ছে, যেখানে একের পর এক পরিবেশ দূষণের ঘটনা উঠে আসছে, যেখানে দখলদারি হটাতে খোদ মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হচ্ছে। সেই নির্দেশ তিনি তার কর্তব্যই তো পালন করেছেন, তার কর্তব্য পালন করতে গিয়ে মহিলা অফিসারকে একজন মন্ত্রীর কাছে, একজন জনপ্রতিনিধির কাছে কি শুনতে হলো? বেয়াদব, জানোয়ার, 8 থেকে 10 দিন আইন। কোথায় আছি আমরা? ইতিমধ্যেই সুব্রত বক্সী কথা বলেছেন এবং অখিলগিরি ইস্তফাও দিয়েছেন, কিন্তু ওই যে বললাম তিনি তো অখিলগিরি, বলছেন ক্ষমা আমি চাইবো না। একটা প্রশ্ন বন্ধুরা, এই ঘটনা আপনারা তো শুনলেন অখিলগিরির মন্তব্য, এবং যাকে ঘিরে একেবারে হই হই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। সত্যি কি দলের নিচুতলা তো তিনি নন, তিনি মন্ত্রী, তিনি জনপ্রতিনিধি, তো সত্যি কি দলের এই সমস্ত নেতা মন্ত্রীদের ওপর সুপ্রিমো রাশ কি কোথাও হালকা হয়ে গেছে? কখনো তোলাবাজদের সঙ্গে দল জড়াচ্ছে, মানে দল জড়ানোর অভিযোগ হচ্ছে, কখনো তোলাবাজদের সঙ্গে দলের তাবড়ো নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক কাউন্সিলরদের তাদের নাম জড়াচ্ছে যে তাদের হাত মাথায় ওপর আছে, সে কারণেই দলকে সত্যি চূড়ান্ত অস্বস্তির মধ্যে পড়তে যে হচ্ছে সেটা দলের হুইপ জারি করা থেকে আমরা বুঝতে পারছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সাংসদ সৌগত রায়, কে না বলছেন যে দুষ্কৃতীদের সঙ্গে কোনো যোগাযোগ নয়, তোলাবাজ আমাদের প্রয়োজন নয়, দল এসব সহ্য করবে না, এরকম হুইপ জারি হচ্ছে। তো সে কারণে দল যে বিব্রত সেটা বোঝাই যাচ্ছে, বলার অপেক্ষা রাখে না। মন্ত্রীর এহেন বক্তব্যে দল আরো কতটা বিপাকে বলুন তো? সত্যি কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? দলের কি শুদ্ধিকরণ প্রয়োজন? তৃণমূলের কি শুদ্ধিকরণ প্রয়োজন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এত সংবেদনশীল, এত আবেগী, এত গুরুত্ব দিয়ে পুরো বিষয়গুলি দেখেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পর্যন্ত, তারপরেও তাদের পরের স্টেপে এই নেতা মন্ত্রী কাউন্সিলর বিধায়ক সাংসদ তাদের মধ্যে কি কোথাও হ্রাস থাকছে না? কিছু অংশে, সবাইকে বলবো না। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে অখিলগিরির এই মন্তব্যে দল কতটা অস্বস্তিতে পড়েছে বা দলের ভাবমূর্তি কতটা নষ্ট হচ্ছে, এবং অবশ্যই জানাবেন দলের এই সমস্ত স্ট্যান্ডার্ডের যারা নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা রয়েছেন তাদের উপর কি কোথাও হ্রাস নেই দলের? দলের কি এবার শুদ্ধিকরণ প্রয়োজন? তৃণমূলেরই কি শুদ্ধিকরণ প্রয়োজন? অবশ্যই জানাবেন বন্ধুরা। এই যে বারবার হয় না যে অভিষেক লবি, মমতা লবি, অভিষেক এই সমস্ত মানুষজনদের দেখতে পারে না, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় আপনাদের, সত্যি কি তৃণমূলের শুদ্ধিকরণ প্রয়োজন? আরো শক্ত হাতে ধরতে হবে, না হলে কি 26-এ অন্য কিছু ঘটে যেতে পারে, ফলাফল অন্য কিছু হতে পারে, এর প্রভাব জনমানুষে পড়তে পারে? অবশ্যই জানাবেন। আরো একটা কথা আপনাদের কাছে জানতে চাইবো যে লোকালি, মানে যার যে জায়গাটা, যে জায়গার যিনি নেতা সাংসদ বিধায়ক, এটা কি পুরোটাই তাদের একটা একচ্ছত্র আধিপত্য হয়ে যাচ্ছে, তাদের একটা স্বায়ত্ত শাসন, একচেটিয়া রাজত্ব হয়ে যাচ্ছে এই এমএলএ এমপি বা কাউন্সিলরদের? তারা কি দলের হুইপ দলের থেকে আলাদা হয়ে যাচ্ছে, দিয়ে নিজস্ব একটা ঘরানা সেখানে চালাচ্ছে, নিজস্ব একটা রাজত্ব, একটা স্বায়ত্ত শাসনের অধিকার সেখানে বজায় রাখছে? কেন এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং অবশ্যই জানাবেন আমরা যেভাবে যে দিকগুলো উল্লেখ করলাম কতটা ঠিক, বা আপনার মন্তব্য কি। অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করেননি এবং আমার বন্ধু হননি, প্লিজ দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না।